আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলেমেয়েরা, আজকে আমরা ধারাবাহিকভাবে আমরা নগদান করছিলাম, তোমরা কিন্তু জানো না। সরি, আমরা খতিয়ান করছিলাম। কি করছিলাম? খতিয়ান করছিলাম। ছেলেমেয়েরা, আমরা গত ক্লাসে যারা তোমরা যারা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ আগামী মাসে, তোমাদের জন্য নগদান শিখছিলাম। আমরা নগদানের দুটো অংশ শিখেছিলাম, দুইটা পদ্ধতি শিখেছিলাম। একটা হচ্ছে চলমান জেড ছক, আর একটা হচ্ছে টি ছক। তো আমি বানিয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম লাস্ট ক্লাসে। ওই প্রশ্নটা হচ্ছে ক নম্বরে ছিল জাবেদা, খ নম্বরে চলমান জেড ছকে ঋণ হিসাব, ক্রয় হিসাব, ব্যাংক হিসাব, আর গ নম্বরে টি ছকে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাবে মূলধন হিসাব। এবার আমি এগুলো প্রথমে ক নম্বরে জাবেদা গুলো বলছি, সবাই জাবেদা গুলো মিলিয়ে নাও। তোমার জাবেদা কোথায়? হ্যাঁ, ছেলেমেয়েরা সবাই জাবেদা গুলো মিলাও। এই প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমরা যারা আমার সাথে ক্লাস করছো, আমাদের ক্লাসটা যারা দেখছো, তারা এই প্রশ্নগুলো তোমরাও খাতায় তুলে নিবে। তুলে নিয়ে তুমি নিজে নিজে প্রথমে জাবেদা করার চেষ্টা করবে, তারপর আমাদের সাথে মিলাবে। তাহলে আমাদের এই ভিডিও করা, ক্লাস নেওয়া, তোমাদেরকে এইগুলো আপলোড করা সার্থক হবে। ওকে ছেলেমেয়েরা, প্রশ্নটা ছিল নগদ 60,000 টাকা, কম্পিউটার 40,000 টাকা এবং ঋণ 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ছেলেমেয়েরা, তোমাদের মধ্যে থেকে আমাকে কে বলতে পারবে ঋণের কাজ কয়বার? দুবার। প্রথমে কি করব? নগদের সাথে যোগ করব, তারপর আমরা সবগুলো সম্পদ ডেবিট করার পর ঋণকে ক্রেডিট করব, আর সব শেষে মূলধনকে ক্রেডিট করব। আর মূলধনের টাকাটা কিভাবে বের করব? যেই জাবেদায় ঋণ থাকবে সবগুলো ডেবিট যোগ করব, সবগুলো ডেবিট যোগ করব, যোগ করে ঋণের ক্রেডিট বিয়োগ করব, ঋণটা ক্রেডিট হইতে বিয়োগ করব, বিয়োগ করে যেটা থাকবে সেটা হচ্ছে মূলধন। অনেকে কিন্তু শোনো, এখানে কিন্তু অনেকেই ওই ঋণের টাকা নগদের সাথে যোগ করব ওই চিন্তা করতে করতে মূলধন আবার সব ডেবিট সব যোগ করে বসিয়ে দেয়। ডেবিট যোগ করে, ঋণও কি যোগ করে দেয় ভুলে। এই জন্য এই বিষয়টা মাথায় রাখতে হবে। ঋণের কাজ কয়বার? একবার নগদের সাথে যোগ করব, আবার সবগুলো সম্পদ ডেবিট করার পর ঋণকে আলাদাভাবে ক্রেডিট করব, আর সবশেষে মূলধন ক্রেডিট করব। এসো, জাবেদা হচ্ছে আমাদের, মিলাও। জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট 60,000, 60,000, 1,20,000, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 40,000, ঋণ হিসাব ক্রেডিট 60,000, আর মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ। গুড। এবার 13 তারিখের প্রশ্ন বলেছে 10% বাট্টায় ধারে পণ্য ক্রয়। ছেলেমেয়েরা, তোমরা জানো যে ধারে পণ্য ক্রয় এটা হচ্ছে মূল জাবেদা। বাট্টা নিয়ে আমরা টেনশন করব না। ক্রয় বিষয়ে জাবেদায় বাট্টা নামে কোনো শব্দ আসে? আমরা বাট্টাটা ঢেকে ধারে ক্রয়ের জাবেদা করব, ক্রয় ডেবিট পাওনাদার। তবে এই বাট্টাটার কোনো কাজ আছে না নেই? আছে। আমরা কি করবো? মূল টাকা থেকে বাট্টাটা বের করে মূল টাকা থেকে বাদ দিয়ে দিব। 5,000-এর 10% 500, কত? তাহলে 5,000 থেকে 500 বাদ দিলে থাকবে 4,500। গুড। আমরা জাবেদা লিখবো ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট 4,500। ছেলেমেয়েরা, 21 তারিখের প্রশ্নটা ছিল কাগজ কলম ক্রয়। কাগজ কলম পেন্সিল এগুলোকে আমরা বলবো মনিহারি ডেবিট, নগদান ক্রেডিট। সবশেষে বলছে ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলা হলো, টাকাটা কোথায় গেল? ব্যাংকে। ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান হিসাব হয়েছে সবার? আচ্ছা ছেলেমেয়েরা, এবার আমরা খ নম্বরে বলছে চলমান জেড ছকে ঋণ হিসাব। সবাই কি ঋণ হিসাব করেছো? বলতো ঋণ হিসাব সবশেষে ব্যালেন্স ডেবিটে না ক্রেডিটে? কত টাকা? 60,000। আর এই খতিয়ান বিবরণের ঘরে কি লিখেছ? নগদান হিসাব। হয়েছে? গুড। তাহলে এটার আমি বোর্ডে করিয়ে দিচ্ছি না, দরকার আছে। এবার ক্রয় হিসাবের খতিয়ান করেছো? ক্রয় হিসাবের খতিয়ানে বিবরণের ঘরে কি লিখেছ? পাওনাদার। গুড। টাকাটা ডেবিটে না ক্রেডিটে? কত টাকা লিখেছ? 4,000। ভেরি গুড। এই তো, আলহামদুলিল্লাহ। এবার ব্যাংক হিসাব। এবার কি ব্যাংক হিসাব এর বিবরণের ঘরে কি লিখেছ? টাকাটা ডেবিটে না ক্রেডিটে? ডেবিটে। আচ্ছা, এরপর আমরা করেছি টি ছকে আমরা নগদান হিসাব। ছেলেমেয়েরা, নগদান হিসাবে আমাকে বলেছে অনেকে সমস্যা আছে। এই নগদান হিসাবটা আমি বোর্ডে করে দিচ্ছি। নগদান হিসাবে টি ছক আমি করে দিচ্ছি। সবাই মনে রাখবে, এই ছেলেমেয়েরা, টি ছকে ঘর হবে কয়টা? 8টা। কি কি মনে আছে না? তারিখ বিবরণ, জাবেদা পৃষ্ঠার টাকা, তারিখ বিবরণ। টি ছক করছি, সবাই একটু মনোযোগ দাও। নগদান হিসাবের খতিয়ান করছি, সবাই মনোযোগ দাও। এই টি ছকে কি ডেবিট ক্রেডিট লিখতে হয়? এই টি ছকে কি ডেবিট ক্রেডিট লিখতে হয়?
সেটাই তো বলছি বাবা, টি ছকের উপরে কি ডেবিট লিখতে হয়? চলমান জেড ছকের উপরে লিখতে হয়? আচ্ছা, তাহলে আমরা কোন পাশে ডেবিট লিখবো? হাতের বাম পাশে ডেবিট, হাতের ডান পাশে ক্রেডিট। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তাই না? জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ হাতে বাম পাশে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এবার আমাকে বলো 1 তারিখের জাবেদায় নগদান হিসাব আছে না নেই? আছে। 1 তারিখের জাবেদায় নগদান ডেবিট না ক্রেডিট? ডেবিট। এই ছেলেমেয়েরা আমার দিকে তাকাও। 1 তারিখের জাবেদায় যেহেতু নগদান ডেবিট, এজন্য আমরা ডেবিট পাশে যাব না ক্রেডিট পাশে যাব? মোহিত, 1 তারিখে জাবেদায় নগদান ডেবিট না ক্রেডিট? দেখে বলো। ডেবিট। এখন আমি এই ছকে ডেবিটে যাব না ক্রেডিটে যাব? ডেবিটে যাব। কত সাল? 2023 জানুয়ারি 1। মোহিত, ভালো করে শোনো, আমরা নগদান ডেবিট, এখন আমরা কি খুঁজবো? ক্রেডিট খুঁজবো। এই 1 তারিখের জাবেদায় কয়টা ক্রেডিট আছে? 2টা। সুষমা, সুষমা বলো 1 তারিখের জাবেদায় কয়টা ক্রেডিট আছে? 2টা। নগদের সাথে 2টারই কি সম্পর্ক আছে? নগদের সাথে 2টারই কি সম্পর্ক আছে? আছে। তার মানে এখানে ঋণ হিসাব লিখবো, আবার মূলধনও লিখবো, শিওর? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে লিখবো ঋণ হিসাব। প্রথমে কি লিখবো? খুব ভালো করে শোনো। এবার সুষমা তুমি বলো, ঋণ হিসাব লিখে আমরা কি নগদের টাকা লিখবো না ঋণের টাকা লিখবো? ঋণের টাকা লিখবো। গুড। কোন হিসাবের বিপরীতে যদি একাধিক ক্রেডিট থাকে, কোন হিসাবের বিপরীতে যদি একাধিক ক্রেডিট থাকে অথবা কোন ক্রেডিট হিসাবের বিপরীতে একাধিক ডেবিট থাকে, তাহলে আমরা ওই টাকাগুলো বসাই। আচ্ছা, তাহলে ঋণ হিসাব কত টাকা লিখবো? 60,000 টাকা লিখবো। আচ্ছা, এরপর আমরা আবার কি লিখবো? মূলধন হিসাব। এখন এখানে এসে সুষমা বলো, আমি কি মূলধনের পুরো টাকাটা লিখবো নাকি হিসাব নিকাশের ব্যাপার আছে? এই সবাই মনোযোগ দিয়ে শোনো সবাই। এখন আমি কি মূলধনের, হ্যাঁ 60,000 হবে? কিভাবে তুমি বুঝলে যে মূলধনের পুরো টাকাটা লিখবো না? এই ব্যাখ্যাটা আমাকে কে বলতে পারবে যে এখানে 60,000 কেন হবে? না, আমি তো মূলধনের কথা বলছি। এটা দেখো, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে নাহিয়ান। 1 তারিখে আমার নগদ কত টোটাল? 1,20,000। 1,20,000 মধ্যে আমাদের অলরেডি আছে কত? তাহলে 1,20,000 হতে আর কত দরকার? এই ব্যাখ্যাটা কিন্তু তোমার পারা উচিত ছিল বাবা, সবাইকে পারতে হবে। থ্যাংক ইউ নাহিয়ান। তাহলে এখানে কিন্তু নগদ দেখো 1 লক্ষ লেখা আছে কিন্তু সম্ভবত, না সরি, মূলধন 1 লক্ষ লেখা না? আমরা কিন্তু মূলধনের পুরো টাকাটা লিখছি না। আজমেরি বলো, কেন আমরা এখানে 60,000 লিখছি? না, হচ্ছে না ব্যাখ্যা। সজীব, এখানে কেন আমরা 60,000 লিখবো? মানে 1 লক্ষ না লিখে মূলধন তোমার 1 লক্ষ সম্ভব, তাই না? মূলধন 1 লক্ষ না, এখন আমি 1 লক্ষ লিখ, হ্যাঁ আচ্ছা, মূলধন কি 1,20,000? আচ্ছা, আমি মূলধন 1 লক্ষ, আচ্ছা মূলধন তো 1 লক্ষ, এখন আমি মূলধন লিখে আমি 1 লক্ষ লিখে না লিখে কেন আমি 60,000 লিখছি? গুড, কারণ আমার নগদ টোটাল 1,20,000। এই 20,000 মধ্যে ডেবিট হয়েছে অলরেডি কত? 60,000। আর 1,20,000 হতে কত দরকার? এই জন্য আমি 60,000 লিখছি। আর তুমি চিন্তা করে দেখো, প্রশ্নে দেখো মালিক দিয়েছে 60,000, এই জন্য মূলধন নগদ 60,000 হয়েছে। এরপর কত? 1 তারিখের পরে কত তারিখ? 13 তারিখ। সুষমা বলো, 13 তারিখের এন্ট্রিটা নগদান আসবে নাকি আসবে না? আসবে না। কেন আসবে না? নগদান নাই। ওকে, এবার বলো 21 তারিখের এন্ট্রিটা এখানে আসবে নাকি আসবে না? কেন? নগদান আছে। আমি কি ডেবিট পাশে যাব না ক্রেডিট পাশে যাব? ক্রেডিট পাশে যাব। বলো 2023 জানুয়ারি কত বলো তো? জানুয়ারি 21। আচ্ছা, এখন আমি, হ্যাঁ মনে হিসাব কেন? এই বিবরণের ঘরে কি আমি নগদ কখনো লিখতে পারবো না? যে খতিয়ানটা করছি সেই খতিয়ানের ওই শব্দটা কখনোই বিবরণের ঘরে লিখতে, মনে হিসাব লিখবো, মনিহারি হিসাব। কত টাকা লিখবো? 300। 300। গুড। এবার বলো সুষমা,
এরপরে কত 31 তারিখ, 31 তারিখের এন্ট্রিটা নগদান বইতে আসবে নাকি আসবে না? আসবে। ডেবিট পাশে না ক্রেডিট পাশে? কেন ক্রেডিট পাশে? নগদান ক্রেডিট সরি, যেহেতু কত কত 31 তারিখ, যেহেতু নগদান ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে আসলাম। এসে কি লিখবো এখানে? ব্যাংক হিসাব। সুষমা বলো কত টাকা লিখবো? 10,000। গুড। এখন এই যে কাজটা, এখন এই কাজটা আমাকে একটু কে হেল্প করবে? এখন কি করব আমি, কোথায় কি করবো বলো? না 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 না, ভুল বলছি, বলো বলো। না, এটা হচ্ছে না। গুড, আমরা জেড টানবো আগে। কি করবো? জেড টানবো। ছেলেমেয়েরা আমরা জেডটাকে এখানেই টানবো নাকি একটু নিচে? ছেলেমেয়েরা দেখো, আমি এমন জায়গায় জেড টানছি যেখানে আমার উপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে। এটা মনে রাখতে হবে। আমরা এমন জায়গায় এখন যে টানছি যেখানে আমার উপরেও জায়গা আছে, নিচেও জায়গা আছে। কম যোগফলটা 2 পয়সায় বসিয়ে দিব। কোনটা? বুঝলাম না কি বাবা, কোন যোগফলটা বসাবো? কমটা না বেশিটা? বেশি যোগফলটা 2 পয়সায় বসাবো। তাহলে 60 1,20,000, 1,20,000 বসাবো নাকি 10,300? 1,20,000 দুপাশে 1,20,000। এখানেও 1,20,000। এখন আসবেরই বলো, এই খতিয়ানের কোন পাশে আমরা ব্যালেন্স শিটে লিখবো? ডেবিট পাশে না? তুমি তোমার খাতা দেখো না, ব্যাখ্যা করতে হবে। খাতা দেখো লাভ নেই। আমি ডেবিট পাশে সিটি লিখবো না ক্রেডিট পাশে সিটি লিখবো? গুড, ভেরি গুড অ্যান্সার। যে পাশে কম সে পাশে ব্যালেন্স সিটি। ব্যালেন্স সিটি কোন তারিখে? ওই মাসের শেষ তারিখে। না, সব মাসটা 31 না বাবা, বলতে হবে ওই মাসের শেষ তারিখ, ওই মাসের। আচ্ছা, ব্যালেন্স সিটি কি যোগফল বরাবর না যোগফলের নিচে? যোগফলের উপরে। সাবধান, যোগফলের উপরে। ব্যালেন্স C/D। সিডি এর পুনরূপটা যেন কি? ক্যারি ডাউন। আচ্ছা, এখন এই সিডি টাকাটা কত হবে? না না, এটা কিভাবে হবে? কিভাবে এই সিডি টাকাটা বের করবো কিভাবে? কে বলতে পারবে? গুড। এই যে যোগফল থেকে, তারিফ ওখানে এত লিপস্টিক কেন? যাই হোক, খাতায় মানে খাতায় বলছি, ছোটে না। এখন এই যোগফল থেকে এগুলা বাদ দিয়ে কত আসবে? 1,09,700 হয়েছে। এখন সিডি কোন পাশে এই অঙ্কের? তাহলে বিডিও কোন পাশে? সিডি যে পাশে তার বিপরীত পাশে বিডি। ওই মাসের যোগফল বরাবর না যোগফলের উপরে? আচ্ছা, এই সবাই এখন ধরে ফেলেছো তোমরা আমাকে। এখন একটু প্রশ্ন টেকনিক চেঞ্জ করতে হবে। তাহলে যোগফলের নিচে, তাই না? পরের মাসে 31 তারিখ, জানুয়ারি শেষ, এবার ফেব্রুয়ারি 1 তারিখ। কি লিখবো? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি এই যোগফলটাই বসিয়ে দিব। আয়ুষ, গুড, ভেরি গুড। ব্যালেন্স সিডি যা পারো। এটা ফুটবল খেলা পারতে হবে, ক্রিকেট পারতে হবে, আবার টিছকও পারতে হবে। শুধু ফুটবল ক্রিকেট পারো তাহলে হবে না কিন্তু। তাহলে ব্যালেন্স সিডি কত? এখানে সিডি ছিল 1,09,700। হয়েছে না হয়নি? পারবে এটা? আচ্ছা ছেলেমেয়েরা, আমি কিন্তু বারবার বলেছি একটা কথা, এই খতিয়ান ইন্টারমিডিয়েটে উঠেই দেখবে ইনশাল্লাহ যে কত অঙ্কে যে খতিয়ান। এখনো অনেক ছেলেমেয়েরা আমার কাছে পড়তে আসে, নতুন সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষা দিবে। ওরা এই শেষে এসে বিডি কত তারিখ, সিডি কত তারিখ, এখানে বিডি এখানে সিডি, এখনো কনফিউশন। কেন? কারণ তাদের কনসেপশন ক্লিয়ার ছিল না 9-10-এ পড়া অবস্থায়। বুঝতে পেরেছো তো? এখন তোমাদের এরকম কার কার মতো অবস্থা আছে যারা ইন্টারমিডিয়েট এরকম হবে? তোমরা আশা করছো যে স্যার আমারও এরকম অবস্থা হতে পারে? আছো কেউ? সবাই নিজেকে ভালো স্টুডেন্ট ভাবছে। গুড, এটাও ভালো, খারাপ না। হ্যাঁ, সীমান্ত কিছু বলবে? বলার দরকার নেই। আচ্ছা থাক, এবার এসো। এই নগদানের পরে কিসের খতিয়ান ছিল? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের ডেবিটে না ক্রেডিটে লিখেছো? বিবরণের ঘরে কি লিখেছো? ডেবিটে না ক্রেডিটে? আচ্ছা, আর ব্যালেন্স সিটি কোন পাশে? ক্রেডিটে। সিবি বাবা না সিডি? আচ্ছা, কত টাকা সিডি? আবার বিডি মূলধনের। এই মূলধনটা কার কার হয়েছে সত্যি করে বলো? মূলধনের বিবরণের ডেবিট পাশে লিখেছো না ক্রেডিট পাশে? কি কি লিখেছো?
মূলধনটা কোথায় যেন বাবা? মূলধনটা কোথায়? এই যে নিশান, দেখেছো আমি যেটা ধরছি সেটা করনি। অবস্থা ভালো না, অবস্থা ভালো না। না কেন করনি বাবা? এটাই তো বলছি অবস্থা ভালো না, এখনই করো। রাহিয়ান তোমার হিসাবটা কোথায়? করনি। আগামী ক্লাস থেকে গ্রুপে রেকর্ড রাখবো সব। রাখতাম না আগে, আবার আগামী ক্লাস থেকে শুরু। এই তুমি মূলধনের খতিয়ান করো দুজনে। এই মূলধনের, হ্যাঁ শেষ করো। ছেলেমেয়েরা এই প্রশ্নের মূলধনে আমাদের অনেকের সমস্যা আছে, আমি মূলধনের খতিয়ানটা করে দিচ্ছি, সবাই একটু দেখো। আমরা ত্রিছক করছি, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এটা ডেবিট, এটা ক্রেডিট। নিশান ভালো করে শোনো। নিশান দেখো তো মূলধন ডেবিট না ক্রেডিট? নিশান মূলধন হিসাব আমরা উপর আগে হেডিংটা লিখবো, অনেকে হেডিংই লিখে না। মূলধন হিসাব, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, আমি শুধু টাকা লিখছি। নিশান আমরা মূলধন হিসাব করছি, জাবেদার দিকে তাকিয়ে দেখো মূলধন ডেবিটে আছে না ক্রেডিটে আছে? ক্রেডিট আছে। এখন আমি ডেবিটে যাব না ক্রেডিটে যাব? ক্রেডিটে যাব। সাল কত? নিশান আমাদের এই জাবেদায় মূলধন ডেবিট না ক্রেডিট? মূলধন ক্রেডিট। এর বিপরীতে এখন কি খুঁজবো? এখন ডেবিট কয়টা আছে? দুইটা। কি কি? তাহলে নগদ অফিস সরঞ্জাম দুটোই আসবে, তবে একটা শর্ত আছে। এই তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে যে নগদান লিখে নগদের পুরো টাকাটাকে লিখতে পারবো। কেন? কারণ নগদের মধ্যে ঋণের টাকা আছে, ওই ঋণের টাকাটা বাদ দিয়ে লিখতে হবে। হ্যাঁ এতটুকু, কারণ ওই ঋণ মালিক দেয়নি। নগদান হিসাব, তাহলে কত টাকা লিখবো? 60,000। গুড। নগদ কিন্তু 1,20,000 আছে, খেয়াল করেছো? ঋণ ছিল 60,000, এটা বাদ দিয়ে লিখেছি। এরপর কি লিখবো? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম লিখে আমরা অফিস সরঞ্জামের টাকা লিখবো, অফিস সরঞ্জাম নাকি মূলধনের টাকা লিখবো? হ্যাঁ অফিস সরঞ্জাম কত টাকা? 40,000। গুড। তাহলে আর কোনো জাবেদায় মূলধন আছে না নেই? তাহলে আমরা কি করবো? এমন একটা জায়গায় জেড টানবো, যেখানে আমাদের উপরেও জায়গা আছে নিচেও জায়গা আছে। আমরা বেশি যোগফলটা দুপাশেই যোগ বসাবো। 1 লক্ষ। এখানে কত? আবার এখানেও কত? 1 লক্ষ। আর আমার কোন পাশে কম বা একেবারে কিছুই নেই? ডেবিট পাশে। যে পাশে কম বা নেই সেই পাশে কি লিখবো? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কোন তারিখে? ওই মাসের শেষ তারিখে। ব্যালেন্স সিডি। এখানে কত টাকা কম বা 1 টাকাও নেই? 1 লক্ষ। ব্যালেন্স সিডি যে পাশে, ব্যালেন্স বিডি তার বিপরীত পাশে বা উল্টো দিকে, তাই না? তাহলে সিডি ডেবিটে, এখন বিডি হবে কোথায়? ক্রেডিটে। একই মাসের নাকি পরবর্তী মাসে? পরবর্তী মাসের 1ম তারিখ, তাই না? কি লিখবো? ব্যালেন্স বিডি। কত টাকা লিখবো? ব্যালেন্স সিডি যা, ব্যালেন্স বিডিও তা। হয়তো সবার এতটুকু হয়েছে? পরে প্রশ্নে যাও ছেলেমেয়েরা। এরপরের আমাদের এইসব ছিল টেস্ট পেপার থেকে। দাও দাও, এবার এসো। কত পৃষ্ঠার কত? এই মহিদের টেস্ট পেপারটা ভুলে কার কাছে গিয়েছে একটু চেক করো তো। চেক করে পেলে মহিদকে দিয়ে দিও, পাওয়ার কথা নিশ্চয়ই। হ্যাঁ আচ্ছা বলো এবার কত পৃষ্ঠার কত ছিল এক্সাম্পল? 136-এর কত? 4-এ এসো ছেলেমেয়েরা।
4 মিলে আগে 136 এর 4 অর্থাৎ আমরা 2025 সালের টেস্ট পেপার সলভ করছিলাম 136 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কের কতে চেয়েছে প্রারম্ভিক সম্পদ। আমার দিকে তাকাও। এই অধ্যায়টা হচ্ছে একতরফা মানে দুতরফা দাখিলা পদ্ধতির একটা অংশ আছে একতরফা দাখিলা পদ্ধতি। এখানে 3টা সূত্র। কয়টা সূত্র? প্রথমে হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রথমে কি প্রারম্ভিক মূলধনের সূত্রটা বলো। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট। এবার হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সূত্রটা বলো। সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। লাভ ক্ষতির সূত্রটা একজন বলো। বলো নিশান বলো লাভ ক্ষতির সূত্রটা। সমাপনী মজুপূর্ণ না বাবা, বলো। এই সীমান্ত বলো লাভ ক্ষতির সূত্রটা। আর মাঝখানে গুণ চিহ্ন, সরি মাইনাস চিহ্ন। হ্যাঁ সাবধান। হ্যাঁ এবার এই প্রশ্নের ক নম্বর হচ্ছে প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক মূলধন না কিন্তু, সাবধান, প্রারম্ভিক। এখন দেখি তো আমাদের 1 তারিখে মূলধন এত টাকা, ঋণ এত টাকা। এদিকে তাকাও, এটা একটু বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ প্রারম্ভিক সম্পদ চেয়েছে। কি চেয়েছে? প্রারম্ভিক সম্পদ। ক নম্বরে সম্পদ চেয়েছে না? তাহলে ছেলেমেয়েরা প্রারম্ভিক সম্পদ বলতে 1 তারিখের সম্পদগুলোই লিখে দেবার কথা, কিন্তু আমাদের এই প্রশ্নে 1 তারিখের সম্পদ না দিয়ে মূলধন দিয়েছে আর ঋণ দিয়েছে। কি দিয়েছে বলো। তাহলে এই শোনো, কি দিয়েছে? মূলধন কি দিয়েছে? এদিকে তাকাও, মূলধন কত? 2 লক্ষ। আর ঋণ হচ্ছে কি সম্পদ না দায়? দায় দিয়েছে। দায় কত? 60,000। তাহলে কত হয়েছে এখানে টোটাল? কথা বুঝতে পেরেছো কিনা বলো। এখন আমরা তো এরকম সূত্র দিয়ে লিখবো না, আমরা লিখবো প্রারম্ভিক সম্পদ সমান প্রারম্ভিক মূলধন যোগ ঋণ। ব্যাস, এই সূত্র অনুসারে প্রারম্ভিক মূলধন যোগ ঋণ। কথা বুঝতে পেরেছো তো? মানে কিন্তু কনসেপ্টটা এখান থেকে না, একটা সম্পদ দিলে আমরা ওই একটা সম্পত্তি লিখতাম, তখন তো লিখতাম না এগুলো। হ্যাঁ এই সূত্র কখন আসবো? যখন সরাসরি এই সম্পদ ছিল না। আমাদের এই প্রশ্নে কি সরাসরি সম্পদ ছিল? এই সূত্র কখন আসবো বলতো? 1 তারিখে সম্পদ চেয়েছে কিন্তু কোনো সম্পদ নাই। আবার শোনো, 1 তারিখে দায় চেয়েছে কিন্তু কোনো দায় নেই, তখন এই সূত্র। 1 তারিখে মূলধন চাইলে তো যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট। কথা বুঝতে পেরেছ? এখন আমরা এখানে কি লিখবো? প্রারম্ভিক সম্পদ সমান কি লিখবো বলতো? প্রারম্ভিক মূলধন যোগ দায়। প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক দায়। তাহলে মূলধন কত আছে? 2 লক্ষ। হ্যাঁ আর দায় কত? 60,000। প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক দায়। ওকে, এটা প্রারম্ভিক সম্পদের সূত্র। ক্লিয়ার? তোমরা কিভাবে করেছো বুঝতে পেরেছো এবার? তার মানে প্রারম্ভিক মূলধন চাইলে তো আমরা বের করতে পারি যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এবার বলতো আবেগ প্রারম্ভিক দায় চাইলে কিভাবে বের করবো? A=L+O লিখবো। হ্যাঁ এটা রাফ লিখে পরে এটা আমরা সাজাবো এভাবে। ঠিক আছে? তাহলে প্রারম্ভিক সম্পদ আমাদের এই প্রারম্ভিক সম্পদ, তাহলে এই প্রশ্নের আলোকে কত আসলো? 2,60,000। ক্লিয়ার সবাই? এবার খ নম্বরে এসো। খ নম্বর বলছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মূলধনের সূত্র আমাদের জানা আছে। সমাপনী মূলধনের সূত্রটা কি? সমাপনী মোট সম্পদ মানে সমাপনী মোট। এখানে কি সম্পদ দায় আছে? আছে। বলো তো নগদ তহবিল এটা সম্পদ না দায়? আসবাবপত্র, মজুদ পণ্য, ঋণ, বকেয়া, ঋণের বকেয়া সুদ, দেনাদার, ব্যাংক উদ্বৃত্ত। ঠিক আছে? তাহলে কত আসলো সমাপনী মূলধন? 3 লক্ষ। এসে এবার ছেলেমেয়েরা আরেকটা কথা শোনো। এখন গ নম্বরের সমাপনী মূলধন তো আছে, প্রশ্নে দিয়ে দিয়েছে, কিন্তু প্রারম্ভিক মূলধনকে আমরা বের করেছিলাম? প্রারম্ভিক মূলধন প্রশ্নে দেয়াই আছে। প্রারম্ভিক মূলধন প্রশ্নে দেয়া আছে না, ওই যে 1 তারিখে মূলধনের পরিমাণ, ওইটাই কি প্রারম্ভিক মূলধন। আমাদের কি বের করতে হবে আলাদা করে? ওই প্রশ্ন দেয়াই আছে। তাহলে লাভ ক্ষতির সূত্রটা বলো। নিশান লাভ ক্ষতির সূত্রটা বলে দাও। সুমাইয়া লাভ ক্ষতির সূত্র বলে দাও। অতিরিক্ত মূলধন। পারতে হবে তো সবাইকে। তাহলে আমাদের লাভ এসেছে না ক্ষতি এসেছে? গরমের করণী
কত এসেছে? 1,00,000 লাভ নাকি ক্ষতি? লাভ হচ্ছে, কারণ আমাদের প্রথম অংশ বড় আর দ্বিতীয় অংশ ছোট, তাই না? প্রথম অংশ বড় হলে মুনাফা হবে আর প্রথম অংশ ছোট হলে কি হবে? ক্ষতি হবে। ওকে, তাহলে 1,62,000 তোমারও ভুল হয়েছিল না? কারণ কারণ কি? আচ্ছা, আমরা দেখো, আমরা যে অঙ্ক ভাবি সবচেয়ে সহজ সে অঙ্ক হয়ে যেতে পারে সবচেয়ে, এই জন্য আমরা টেস্ট পেপার সলিউশন করছি। বুঝতে পেরেছ? এবার আশা করি তোমরা এটা পারবে না। আচ্ছা, এবার 4-এর পরে কত ছিল? 6 এসো ছেলেমেয়েরা। 6-এর কোয়াতে চেয়েছে নিট ক্রয়। কি ক্রয়? আমার দিকে তাকাও। নিট ক্রয় যখন চাবে তখন আমাদেরকে মনে রাখতে হবে ক্রয়ের ভিত্তিটা ডেবিট না ক্রেডিট? ডেবিট। এই জন্য জাবেদায় ডেবিট হলে যোগ করবো আর ক্রেডিট হলে বিয়োগ করব। এসো, নিট ক্রয় আমরা লিখবো প্রথমে 2 তারিখে রানা নিকট। এটার ছকটা কিরকম হবে? তারিখ বিবরণ টাকা। আমরা এটার প্রথমে কত তারিখ? প্রথমে 2 তারিখে লিখবো রানা নিকট থেকে ক্রয় 70,000। আর এখানে ক্রয় থেকে কি বাদ দিব এখন? ক্রয় ফেরত। মনে হচ্ছে না আমরা মোট মুনাফা করতে গিয়ে ক্রয় মাইনাস ক্রয় ফেরত, বহি ফেরত মাইনাস ক্রয় বার টাকা, ওইটাই আর কি। মাইনাস রানাকে পণ্য ফেরত পাঠানো 15,000, তাহলে 70,000 থেকে 15,000 বাদ দিলে আবার 15 তারিখে বাদ দিব ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে। এটা বাদ দাওনি কেন আয়ুষ? এই যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা যাবে তো বলো বাবা। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, কারণ এই যে ক্রয় ক্রেডিট হয়েছে, এই জন্য কি করবো? এই আমার দিকে তাকাও তো ছেলেমেয়েরা। নিট ক্রয় চেয়েছে, কি চেয়েছে? ক্রয়ের ভিত্তিটা ডেবিট না ক্রেডিট? তাহলে যে সকল জাবেদায় ক্রয় ডেবিট হবে সেগুলো যোগ, আর যে সকল জাবেদায় ক্রয় ক্রেডিট হবে সেগুলো বিয়োগ। কত এসেছে সবশেষে? 53,000। এবার খ নম্বরে এসো। খ নম্বর হচ্ছে হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী গত ক্লাসে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করেছিলাম, প্রায় একই রকম ছক। শেষে গিয়ে শুধু হবে হিসাবের শ্রেণী হবে। ওকে, বলবো হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণী মেলাও সবাই। তোমার হিসাবের শ্রেণী কোথায় তারিফ? আচ্ছা, ছেলেমেয়েরা আগামী ক্লাস থেকে যারা হিসাব না করবে তাদের আমাদের গ্রুপে রেকর্ড রাখা হবে, কারণ তোমাদের 1 মাস মানে 1 মাস সময় আছে আর কি। এখন থেকে যদি তোমরা সিনসিয়ার না হও তাহলে কিন্তু মানে কি বলে একটা দীর্ঘমেয়াদী কিন্তু খারাপ ফলাফল ভোগ করতে হবে। যেভাবে হিসাবের শ্রেণীর ছকটা হচ্ছে তারিখ, সংশ্লিষ্ট হিসাব বা বিবরণ, ডেবিট ক্রেডিট, টাকা হিসাবের শ্রেণী। এসো, প্রথম থেকে জাবেদা বলছে নগদান হিসাব ডেবিট, সম্পদ, মূলধন হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্ব। হয়েছে? 2 তারিখের জাবেদা ক্রয় হিসাব ডেবিট ব্যয়, পাওনাদার হিসাব ক্রেডিট দায়। 6 তারিখের জাবেদা শাপলা ট্রেডার্সের নিকট 5% পাট্টা পণ্য বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট সম্পদ এই 57,000, আর বিক্রয় হিসাব ক্রেডিট আয়। 9 তারিখের জাবেদা বলছে রানাকে পণ্য ফেরত পাঠানো হলো, পাওনাদার হিসাব ডেবিট দায়, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বিপরীত ব্যয়। ক্রয় ব্যয় আর ফেরত আসলে বিপরীত ব্যয়। না, এটা করোনি তুমি? তুমি করেছো? পারবে এখন? হিসাবের শ্রেণীতে 5টা বিষয় আসবে, বলো। সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। হিসাবের শ্রেণী চাইলে কয়টা বিষয় আসবে? এর ব্যতিক্রম হচ্ছে বিপরীত আয় বিপরীত ব্যয়। ক্রয় ব্যয় আর ক্রয় ফেরত বিপরীত ব্যয়, ব্যাস এতটুকুই মনে রাখবে। ক্রয় কি আর ক্রয় ফেরত? বিক্রয় আয় আর বিক্রয় ফেরত বিপরীত আয়, এতটুকু মনে রাখলে হবে, ব্যাস। এবার 15 তারিখের জাবেদা আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব, ক্রয় হিসাব ক্রেডিট ব্যয়। হয়েছে? এগুলো কিন্তু তোমাদের আশা সম্পূর্ণ অনেক বেশি। হিসাবের শ্রেণী, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আচ্ছা, এবার সমীকরণ করেছো? কেন করনি? এগুলো তো গত ক্লাসে করে দেওয়া হয়েছে। কেন করনি বলো? হ্যাঁ, আমি এখন মেলাও, আমার সাথে মেলাও, এই অঙ্কেই মেলাও আমার সাথে, এটাই মেলাও। তুমিও করনি, গত ক্লাসে করে দিয়েছি কেন তাহলে বাবা? যদি আসুনি গত ক্লাসে, বাহ, অপরাধ কয়টা করেছে বলো তো? 2টা, একটা হচ্ছে আসেনি, একটা এক্সামও করেনি। আচ্ছা, এসো। 1 তারিখে নগদের ঘরে যোগ হবে 2 লক্ষ,
মালিকানা সত্ত্বের ঘরে যোগ হবে 2 লক্ষ। 2 তারিখে মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে 70,000, পাওনাদারের ঘরে গিয়ে যোগ হবে 70,000। 6 তারিখে দেনাদারের সাথে যোগ হবে 57,000, মালিকানা সত্ত্বের সাথে গিয়ে যোগ হবে 57,000। 9 তারিখে পাওনাদার থেকে বাদ যাবে 15,000, মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে 15,000। 15 তারিখে একবার মালিকানা সত্ত্ব থেকে বাদ হবে 2,000, আবার মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে 2,000। হয়েছে? কত এসেছে অ্যান্সার? 2,57,000। আমি বলেছি, তুমি কি মিলেছিলে? না মিললে আমার রেকর্ডটা দেখবে। হ্যাঁ, আচ্ছা, এবার পরের অঙ্কে যাচ্ছি। পরে কত ছিল? 10-এ এসো সবাই। 10-এ রেওয়া মিলে ক নম্বর চেয়েছে মোট উত্তোলনের পরিমাণ। মোট উত্তোলনের পরিমাণ। এই ক্লাসটা আগামীকালকে আমি 3টায় ছাড়বো, 3টা অথবা 7:30, যে কোনো একটা পাবে। হ্যাঁ, দেখে নিবে। তুমি নিজে নিজে করবে, নিজে নিজে করে এটার সাথে মিলিয়ে নিবে। এই ক নম্বরে উত্তোলনের পরিমাণ চেয়েছে। ক নম্বরে উত্তোলনের পরিমাণ চেয়েছে। অনেকেই দেখছে এইচডব্লিউ করছো না কমপ্লিটলি। হ্যাঁ, তো ওই এক কথা বারবার বলছি, আগামী ক্লাস থেকে তোমাদের সামনে অন রেকর্ড তোমাদের গার্জিয়ানকে ফোন দিব আমি, যারা এইচডব্লিউ করবে না আর কি। ছেলেমেয়েরা, আমাদের ক নম্বর চেয়েছে উত্তোলনের মোট উত্তোলনের পরিমাণ। তোমাদের মধ্যে কে আছো আমাকে বলতে পারবে উত্তোলন ছাড়াও আর কি কি নাম আছে উত্তোলন? আয়কর, গুড। আয়কর বলো, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, উত্তোলন। কি কথা? আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, উত্তোলন। কি কথা? এসো তাহলে এখানে উত্তোলন কি কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তোলন কত? 3,000। আর আয়কর হলো কত? 5,000। এবার রেওয়া মিলে, ছেলেমেয়েরা রেওয়া মিলে যাবার আগে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, আমার দিকে তাকাও। এই অঙ্কটা একটু ব্যতিক্রম, তবে সহজ। সবাই একটু মনোযোগ দিয়ে শোনো ছেলেমেয়েরা। ঈশান, ছেলেমেয়েরা, আমরা জানি যে সমাপনী কোনটা কোনটা অন্তর্ভুক্ত হয় না? সাধারণত সমাপনী মজুদ পণ্য এবং সমাপনী মণিহারি কি হয় না? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সাধারণত কি কি অন্তর্ভুক্ত হয় না? সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মণিহারি। সবাই একটু শুনবে ছেলেমেয়েরা। কিন্তু যদি আমাদের রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে, কি থাকে? সমন্বিত ক্রয়ের বন্ধুকে তোমরা কি জানো? সমাপনী মজুদ পণ্য। ভালো করে শুনবে। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে তাহলে সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিট পাশে আসবে, আর সাধারণত সমাপনী মজুদ পণ্য আসার কথা না, কিন্তু সেও আসবে রেওয়া মিলে। কখন বলতো সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে? আবার বলো, কখন সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়া মিলে আসার কথা না, কিন্তু কখন রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে? কি থাকলে? বলো, এই কথাটাই বলো যে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য ডেবিট রেওয়া মিলে আসবে। বলো, ডেবিট রেওয়া মিলে আসবে কি বাবা? আবার শোনো, আবার শোনো। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। সমাপনী মজুদ পণ্য কি রেওয়া মিলে সাধারণত আসে? কিন্তু কখন আসবে? একটা শর্তের ক্ষেত্রে শুধুমাত্র, যদি কি থাকে? সমন্বিত ক্রয়। কারণ আমরা জানি সমন্বিত ক্রয় সমাপনী মজুদ পণ্য দুই বন্ধু। বলো, সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। হ্যাঁ, বলো তারিফ। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে। সমন্বিত ক্রয় থাকলে, পরে বলো, তুমি বলো। সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে। সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে। সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে সমাপনী মজুদ পণ্য আসবে। সমন্বিত ক্রয় থাকলে রেওয়া মিলে সমাপনী মজুদ
ছেলেমেয়েরা তাহলে বলো তো, সাধারণত সমাপনী মজুদপূর্ণ রেওয়া মিলে হিসাবভুক্ত হয় নাকি হয় না? কিন্তু কখন আসবে? তবে এর বিপরীতে রেওয়া মিলে নিয়মিত যে দুইটা এন্ট্রি, এরকম দুইটা এন্ট্রি বাদ যাবে। ওদের শত্রু কারা কারা? তখন আর প্রারম্ভিক মজুদপূর্ণ এবং ক্রয় রেওয়া মিলে লিখতে পারবো? খুব ভালো কোয়েশ্চেন। এই সমন্বিত ক্রয় থাকলে আমার দিকে তাকাও, সমন্বিত ক্রয় থাকলে সমন্বিত ক্রয় রেওয়া মিলে ডেবিট পাশে আসবে, আর সমাপনী মজুদপূর্ণ সম্পদ, সমাপনী মজুদপূর্ণ কি? তাহলে এটা কোথায় আসবে? রেওয়া মিলে ডেবিটে না ক্রেডিটে? হ্যাঁ, ডেবিট পাশে আসবে। আর এর বিপরীতে দুইটা নিয়মিত এন্ট্রি বাদ যাবে, কে কে? ক্রয়। বলো আবার। এবার আমি যে সূত্র বলবো সেটা শুনবে। সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদপূর্ণ এবং ক্রয় হিসাবভুক্ত হবে না। সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদপূর্ণ এবং ক্রয় রেওয়া মিলে হিসাবভুক্ত হবে। সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদপূর্ণ এবং ক্রয় রেওয়া মিলে হিসাবভুক্ত হবে, কারণ ওরা ছিল শত্রু না। বলো, এই কথাটাই বলো। সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদপূর্ণ এবং ক্রয় হিসাবভুক্ত হবে না। ছেলেমেয়েরা এই 137-এর 10 নম্বর অঙ্কে সমন্বিত ক্রয় আছে, কি আছে? তাহলে সমন্বিত ক্রয় রেওয়া মিলের কোন পাশে বসবে? ডেবিট পাশে। আর ওর বন্ধুকে সমাপনী মজুদপূর্ণ যেটা আসার কথা না সেটাও আসবে, কোন পাশে আসবে? ডেবিট পাশে। আর এর বিপরীতে কি কি বাদ যাবে? প্রারম্ভিক মজুদপূর্ণ আর ক্রয় রেওয়া মিলে আসবে। মনে রেখো, রেওয়া মিল বলছি, বলবো। সমন্বিত ক্রয় ডেবিট 20,000, বিক্রয় ক্রেডিট 30,000, মূলধন ক্রেডিট 21,000। ক্রয় খতিয়ানের জেরের অপর নামটা কে বলতে পারবে? ভেরি গুড। ক্রয় খতিয়ানের জের ক্রেডিট 5,000, ক্রয় খতিয়ানের জের ক্রেডিট 5,000। প্রাপ্য হিসাব, সরি, প্রাপ্য সুদ ডেবিট। প্রাপ্য মানে সম্পদ, প্রাপ্য মানে, আর প্রদেয় মানে প্রাপ্য সুদ ডেবিট 4,000, উত্তোলন ডেবিট 3,000। এই মজুদ পণ্য প্রারম্ভিক আছে, এটা কি আসবে? মজুদ পণ্য প্রারম্ভিক আছে, এটা আসবে? কেটে দাও। কেন আসলো না প্রারম্ভিক মজুদ পণ্য? ওই যে ওদের চিরশত্রু সমন্বিত ক্রয় আছে। ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট 7,000। এই সমাপনী মজুদ পণ্য কি এখন আসবে? সমাপনী মজুদ পণ্য ডেবিট 22,000। সমাপনী মজুদ পণ্য ডেবিট কত? কেন আসলো সমাপনী মজুদ পণ্য মোহিত? ওয়াও, গুড, মাশাআল্লাহ। তাহলে সমাপনী মজুদ পণ্য ডেবিট কত? 22,000 হয়েছে। আসবাবপত্র ডেবিট 12,000, আয়কর ডেবিট 2,000। সমাপনী কোনটা, 1 তারিখ না 31 তারিখ? বলো, তুমি বলো। সমাপনী, এই তো গুড। আর প্রারম্ভিক কোনটা? 1 তারিখ। হ্যাঁ, হয়েছে। এই রামেল কি দুপাশ মিলেছে? আবির হিসাব করছে। হ্যাঁ, ছেলেমেয়েরা আমরা গ নম্বর করণীয়তে যাচ্ছি। আমাদের গ নম্বরে বলেছে, আমাদের গ নম্বর প্রশ্নে বলেছে যে মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ। মোট সম্পদ চেয়েছে। ছেলেমেয়েরা বলো তো, আমার দিকে তাকাও। মোট সম্পদ চেয়েছে, এখানে কি আমি স্থায়ী সম্পদ লিখবো নাকি চলতি সম্পদ লিখবো নাকি সব? সব লিখবো। এসব আমরা লিখবো প্রাপ্য সুদ 4,000। মোট সম্পদ বলছি, প্রাপ্য সুদ কত? 4,000। এই সমাপনী মজুদ পণ্য, এটাও চলতি সম্পদ 22,000। এটা রেওয়া মিলে আসুক না আসুক, সম্পদ এটা আসবেই। কথা শোনো, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসতে পারে, কখনো নাও আসতে পারে, কিন্তু চলতি সম্পদ অবশ্যই আসবে। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু চলতি সম্পদে সমাপনী মজুদ অবশ্যই আসবে। তাহলে প্রাপ্য সুদ 4,000, সমাপনী মজুদ পণ্য 22,000, আর আসবাবপত্র 12,000। 3টা এন্ট্রি জাস্ট। কয়টা? 3টা। কত হলো যোগফল? 38,000 হয়েছে। এবার দায়। আচ্ছা ছেলেমেয়েরা, দায় বলেছে, এখানে কি চলতি দায় নাকি দীর্ঘমেয়াদী দায় নাকি সবই? সবই। তাহলে দায় এসো। ক্রয় খতিয়ানের জেরের আসল নামটা যেন কি বাবা? তুমি ওর খাবার তুমি খেয়ে ফেলো, এটা ঠিক না। ক্রয় খতিয়ান, তোমার এত দেরি হয় কেন বলতে বাবা? ক্রয় খতিয়ানের জের আসল নাম পাওনাদার। আর এই আসতে বিক্রয় খতিয়ানের জেরের আরেকটা নাম। হ্যাঁ, গুড। এই দায়গুলো দেখো, সব মিলিয়ে দায় চেয়েছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় সব। ক্রয় খতিয়ানের জের 5,000, ব্যাংক জমাতিরিক্ত 7,000। ব্যাংক জমাতিরিক্ত কত? তাহলে 7 5 12,000 হয়েছে। আচ্ছা ছেলেমেয়েরা, এরপর কোনটা ছিল এসএফডিও? আর নেই। ছেলেমেয়েরা, আশা করি তোমরা আমাদের ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টে জানাবে। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।